মার্কিন নির্বাচন লিবারেল ডেমোক্রেটিক কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত, ইরানের সর্বোচ্চ নেতা। কারাবাখের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিল আজারবাইজান, শোনা যাবে আজান। ঐক্যবদ্ধ আমেরিকা করার অঙ্গীকার বাইডেনের। বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডে বিজয় উৎসব। কারাবাখ বিজয়ের খুব কাছে আজারবাইজান, জানালো এরদোগান। করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, জানালো ব্রিটিশ সেনাপ্রধান। তুরস্কের সাথে নতুন মিত্রতা, সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে নিতে চায় আমেরিকা। আমেরিকার সঙ্গে আগের সেই সম্পর্কে ফিরবে না ইউরোপ। এবং ট্রানজিশনকালে কমলা হ্যারিস কি করবেন? যুক্তরাষ্ট্রের অবর্তমান অবস্থা এবং নির্বাচনের ব্যাপারে দেশটির কর্মকর্তারা যা বলে থাকেন তা আসলে লোক দেখানো মাত্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এবং জো বাইডেনের বিজয় ও নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থির উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে এক প্রতিক্রিয়া ইরানের সর্বোচ্চ নেতা টুইট বার্তায় বলেন, এটা হচ্ছে মার্কিন লিবারেল ডেমোক্রেটিক কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সে বিষয়টি বাদ দিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক পরিস্থিতি নৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এতে কোনো সন্দেহ নেই যে এবারে নির্বাচন পরিস্থিতি থেকে মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের বিষয়টি ভালোভাবে উন্মোচিত হয়েছে। প্রধান দুই দলের মধ্যে ক্ষমতার পালাবদল এক হাত থেকে আরেক হাতে হস্তান্তরের মাধ্যমে তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন হবে না। অতীত এবং বর্তমান ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যাবে ক্ষমতার বদলের মাধ্যমে মার্কিন নীতিতে পরিবর্তনের যে গুঞ্জন শোনা যাচ্ছে তা আসলে লোক দেখানো মাত্র এবং তাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কেননা এর আগেও বহু সরকার এসে গেছে, কিন্তু মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সৃষ্ট অধিকাংশ আন্তর্জাতিক নানা সংকট নিরসনে কোনো সরকারি ভূমিকা রাখতে পারেনি এবং তারা পারলে এমনটি আশা করারও কোনো কারণ নেই। ইরানের সর্বোচ্চ নেতা প্রায় 3 সপ্তাহ আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে মার্কিন নির্বাচনকে ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির কথা উল্লেখ করে বলেছিলেন, এই অবস্থা লিবারেল ডেমোক্রেটিক কুৎসিত চেহারার একটি দৃষ্টান্ত। তিনি আরও বলেন, মার্কিন নির্বাচনে কোনো দল ক্ষমতায় আসবে সেটা বিবেচনা না গিয়ে বলা যায় সে দেশের বর্তমান অবস্থা থেকে রাজনৈতিক ও নৈতিক ক্ষেত্রে অধপতনের বিষয়টি স্পষ্ট হয়েছে। এটা এমন একটা বিষয় যা যুক্তরাষ্ট্রের চিন্তাবিদরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে চুরমার করে দেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এমন কেউ আছে যারা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের ধ্বংসকে ত্বরান্বিত করবে, আবার এমন কেউ আছে যারা ক্ষমতায় এলে ধীরে হলেও ধ্বংসের দিকে তারা এগিয়ে যাবে। মার্কিন কর্মকর্তারা বহুবার এটা প্রমাণ করেছেন যে নিজেদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য মানবতা বিরোধী যে কোনো অপরাধ করতে তারা পিছু হন না, এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও তারা প্রস্তুত। মোট কথা, ইরানের সর্বোচ্চ নেতা তার টুইট বার্তায় এটাই তুলে ধরতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক না কেন তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। নাগর্নো কারাবাখ অঞ্চলের কৌশলগত সুসা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রোববার এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আজারের সেনাবাহিনী সুসা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বহু বছর পর, এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে। এর আগে তিনি কারাবাখের 9টি গ্রাম পুনরুদ্ধারের খবর দিয়েছিলেন। এসব গ্রাম ও শহর আর্মেনিয়ার নিয়ন্ত্রণে ছিল। সুসা শহর হচ্ছে কারাবাখের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। গত কয়েকদিন ধরেই শহরটি ঘিরে রেখেছিল আজারবাইজানের সেনাবাহিনী। গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগর্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই দেশ এ পর্যন্ত 2বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে গেছে। আন্তর্জাতিকভাবে নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু 1990-এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে। ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের জয় নিশ্চিত হওয়ার পরে স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে দেওয়া বিজয় ভাষণে তিনি এমন অঙ্গীকার করেন। জো বাইডেন বলেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হওয়ার অঙ্গীকার করছি যিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, যিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছে, তারা আমাদের সুস্পষ্ট বিজয় এনে দিয়েছে, এটা জনগণের বিজয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই জাতির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়েছি। জো বাইডেন বলেন, কোটি কোটি আমেরিকান আমাদের দৃষ্টিভঙ্গির পক্ষে ভোট দিয়েছেন, এটি আমার জীবদ্দশায় এক অনন্য সম্মান। টুইটারে দেওয়া এক পোস্টে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে এবং ঐতিহাসিক অর্জনের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন তিনি জো বাইডেনের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলেন, আমাদের সময়কার যে বিশাল চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবেলায় আমেরিকা ও ইউরোপ তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে টুইটার করার পর একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি বলেছেন, কানাডা ও আমেরিকার মধ্যে সম্পর্ক অনন্য, যা বিশ্ব ব্যতিক্রম। তিনি বলেন, দুই দেশের সরকার শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বিশ্বের জলবায়ু সমস্যার মোকাবেলায় একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় যুক্তরাষ্ট্রের শহরে শহরে রীতিমতো উৎসব চলছে। উদযাপনে পিছিয়ে নেই বাইডেনের বাবার দেশ আয়ারল্যান্ডও। বংশের ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, সেই খুশিতে রাস্তায় নেমে নেচে গিয়ে আনন্দ উল্লাস করছে ভাই বোন ও আত্মীয় স্বজন। আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহর বাল্লিনা, মাত্র 10,000 লোকের বাস। এই শহরেই বাস করতেন বাইডেনের পূর্বপুরুষ। শুধু বাল্লিনাতেই নয়, বাইডেনের পূর্বপুরুষরা থাকতেন আয়ারল্যান্ডের কার্লিংফোর্ডেও। এখানেও এখনও বাইডেনের দূর সম্পর্কের আত্মীয় স্বজন থাকেন। তেমনি একজন জো ব্লিউট, তিনি সম্পর্কে বাইডেনের চাচাতো ভাই হন। বেশ কয়েকবার বাইডেনের সঙ্গে দেখা করেছেন তিনি। জো ব্লিউট বলেছেন, বাইডেন একদম মাটির মানুষ, পুরোদমে পারিবারিক। নিচে গিয়ে বাইডেনের জয় উদযাপন করেছেন এলাকার মানুষজনও। রাস্তায় বেরিয়ে তারা নাচানাচি করছেন, শ্যাম্পেন ছিটিয়ে করছে আনন্দ উল্লাস। বাইডেনের প্রচার দলের একজন এডওয়ার্ড ব্লিউট বলেন, জো বাইডেনের পূর্বপুরুষের 10 জনই আয়ারল্যান্ডে বার্লিনা শহরে জন্মেছিলেন। গতকাল শনিবার যখন বাইডেনের হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ছোট্ট শহরে বাসিন্দারা সাফল্যের উদযাপনের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। স্মিলার মিশেল নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি মনে করি না বার্লিনা বিশ্বকে রক্ষা করেছে, কারণ বার্লিনা ছাড়া কোনো জো বাইডেনের জন্মই হতো না। তিনি আরও বলেন, আমার ধারণা এই শহর আজ রাতে বিশ্বকে বাঁচিয়ে দিয়েছে, কারণ বার্লিনা ছাড়া তো আর জো বাইডেনকে কল্পনা করা যায় না। আর্মেনীয় দখল থেকে অসংখ্য অঞ্চল মুক্ত করার সাফল্য অর্জন করেছে আজারবাইজান। তারা এখন কারাবাখ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। রোববার তুর্কি প্রেসিডেন্ট আর্মেনিয়া দখল থেকে কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর সুসা উদ্ধার করায় বাকুকে ধন্যবাদ জানান। এর আগে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রোববার সুসা জয়ের সংবাদ জানিয়ে বলেন, 28 বছর পর আবারও সুসা শহরে আজানের ধ্বনি শোনা যাবে। গতকাল শনিবার একই পার্টির প্রাদেশিক কংগ্রেসে এরদোগান বলেছিলেন, আমরা জয়ের কাছাকাছি চলে এসেছি। উল্লেখ্য, আজারবাইজান সেনাবাহিনীর জন্য সুসা শহর পুনর্দখল খুবই গুরুত্বপূর্ণ বিজয়। 27 সেপ্টেম্বর শুরু হওয়া যুদ্ধে এটা অন্যতম বড় জয় হিসেবে দেখছে আজারবাইজান। সুসা শহরটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি আর্মেনীয়দের দখলে থাকা নাগর্নো কারাবাখের রাজধানী স্টেপ কোটার থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া সুসা শহরের ভেতরে দিয়েই মূলত আর্মেনিয়ার সাথে যোগাযোগ করতে একমাত্র সড়ক অবস্থিত। গত সপ্তাহে নাগর্নো কারাবাখ দখলদার আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা ঘোষণা দিয়েছিলেন আজারবাইজানের সেনাবাহিনী সুসা শহর দখলের কাছাকাছি। সুসা শহরের প্রসিদ্ধ ক্যাথিড্রালে আয়ারিন হারুতিওনান বলেন, শহর থেকে শত্রুরা মাত্র 5 কিলোমিটার দূরে। তাদের উদ্দেশ্য সুসি দখল করা, কেননা সুসি শহর যাদের দখলে তারাই কারাবাখের নেতৃত্বে থাকে। এ সময় তিনি কারাবাখের দ্বিতীয় বৃহত্তম কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সুসা রক্ষার্থে আর্মেনীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। ব্রিটেনে সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গতকাল স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিট কার্টার এই মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপক ভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি বিশ্ব বসবাস করছি যেখানে অনেক বেশি অনিশ্চয়তা এবং উদ্বেগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা একটি বাস্তবতা, তবে প্রকৃত ঝুঁকি হচ্ছে অনেক আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব নিকাশকে ছাড়িয়ে যেতে পারে। স্কাই নিউজ চ্যানেলের কার্টারের কাছে জানতে চেয়েছে যে তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বলছি এটি একটি ঝুঁকি এবং আমাদেরকে সেই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে আমেরিকা। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে আমেরিকা সহযোগিতা বাড়াতে চাইছে। আমেরিকা নিজেও অবৈধভাবে সিরিয়া ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ্রি জর্ডান ভিত্তিক সিরিয়া ডাইরেক্ট নিউজ নামে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদেরকে সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়ায় পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে। আমরা এই উত্তেজনা কমাতে চাই। সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে দেওয়ার মূল লক্ষ্য ব্যাখ্যা করে জেমস জেলফি দাবি করেন, উত্তর পশ্চিম এলাকা ছাড়া
সিরিয়ায় প্রত্যেকটি অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি বলেন, এমনকি উত্তর পশ্চিমাঞ্চল নিয়েও তুরস্কের আমাদের সমঝোতা আছে। দীর্ঘদিন ধরে আমেরিকা পিকেকে গেরিলাদের সহযোগিতা করে আসছে। সিরিয়া তৎপর পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের বা এসডিএফ নামের দুটি সংগঠনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে এসেছে আমেরিকা। এই দুটি সংগঠনের সঙ্গে পিকেকে গেরিলাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামগ্রিকভাবে কুর্দি গেরিলাদের সঙ্গে আমেরিকা সমন্বয় করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার চেষ্টা করেছে এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার মতো মিত্রের অবস্থান দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু তুরস্ক সবসময় আমেরিকার এই নীতির বিরোধিতা করে এসেছে, কারণ পিকেকে গেরিলারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের তৎপরতা চালিয়ে আসে। ওয়াইপিজি এবং এসডিএফ তাদের সহযোগী গেরিলা সংগঠন হিসেবে কাজ করে। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর আগের মতো সেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবে না। ইউরোপ ওয়ান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইভস লা ড্রিয়া কথা বলেছেন। তিনি বলেন, গত 4 বছরে বিশ্ব অনেক বদলে গেছে। আমরা আর আমেরিকার সঙ্গে ট্রান্স আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরব না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপ এখন নিজেই তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। ইউরোপ নিজেকে এমন একটি শক্তি মনে করে। ট্রাম্পের আমলে ইউরোপের সঙ্গে আমেরিকার দূরত্ব তৈরি হয়েছে অনেক বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটি ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি, কারণ তারা গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপোড়েনের মধ্যে ছিলেন। ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ইউরোপের অনেকেই মনে করেন, যেহেতু বাইডেন 8 বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সবার সাথে পরিচিত, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক আর উন্নত হবে। তারা বলছে, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন, বরং তিনি যুক্তিপূর্ণ মানুষও বটে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস। 55 বছর বয়সী এই রাজনীতি দেশটির প্রধান 2 দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করেই বাজিমাত করেছেন। নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার 250 বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর। নভেম্বরে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং জানুয়ারি 20 তারিখে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টি ট্রানজিশন বলা হয়। কমলা হ্যারিস নিজ দফতরের জন্য কর্মচারী নিয়োগ করবেন এবং পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে জানবেন। ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ওয়েস্ট ইয়ংয়ে অফিস করেন, কিন্তু তিনি সেখানে বাস করেন না। ঐতিহ্য অনুযায়ী তার ইউএস নেভাল অবজারভেটরি প্রাঙ্গণে বাস করেন, যেটা শহরের উত্তর পশ্চিমে অবস্থিত। হোয়াইট হাউস থেকে গাড়ি চালিয়ে সেখানে যেতে মিনিট 10 মতো সময় লাগে। কমলা হ্যারিসের স্বামী ডাগ এমহফ একজন আইনজীবী, যিনি বিনোদন শিল্পে কাজ করেন। এমহফের প্রথম ঘরেও 2টি সন্তান আছে। তারা কমলাকে মমলা বলে ডাকে। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র 2 জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। 2008 সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন এবং 1984 সালে ডেমোক্রেট প্রার্থী জেরাল্ডিন ফেরারা, তাদের কেউ নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরও বড় রেকর্ড।